দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আয়োজন আড্ডা সংযোগে। আড্ডা সংযোগ আপনার জীবনের সফলতার কথা বলে। আড্ডা সংযোগ আপনার জীবনের ব্যর্থতার কথা বলে। আড্ডা সংযোগ আপনার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলে। আর সম্পূর্ণ আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে জীবনের গল্প শুনবো এবং শোনাবো আমি ফেরদৌস সাগর। আজ আমার সাথে জীবনের গল্প শোনাতে এসেছেন একজন গর্বিত মা, যে মা তার সন্তানকে দু হাত দিয়ে দেশের জন্য বিলিয়ে দিয়েছিল। সেই দু হাত ভরে বিজয় এনে দিয়েছে সন্তান, তবে সেই সন্তান ফিরে আসেনি। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই মায়ের সন্তান শহীদ হন। আমার সাথে রয়েছেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। কেমন আছেন বলতে কষ্টই হবে, তবে তারপরও নিয়ম অনুযায়ী বলতে হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো কিনা? আমিও খুব ভালো আছি। আজ আমরা আপনার সন্তানের গল্প শুনবো। আপনার সন্তান বাংলাদেশের জন্য একজন বীরের গল্প শুনবো। আমি একটু শুনবো সাজ্জাদ কবে কোথায় মারা যায়, কিন্তু তার আগে একটু শুনবো সাজ্জাদ এই আন্দোলনে যুক্ত হয় কবে থেকে। এই আন্দোলনে যুক্ত হয় যখন শাহবাগে আন্দোলন চলতেছিল, ছাত্রলীগ যখন ওর ভাই বোনদের পিটাইতেছিল, ফেসবুকে সবসময় দেখতো আর আমাকে দেখাইতো যে আম্মু দেখো আমার ভাই বোনদের কীভাবে মারতেছে। তা আমি ওকে, আমার একটা মাত্র ছেলে তো, যাই হোক আমি ওকে বেশি ভালোবাসতাম, ছোটোবেলা থেকে চোখে চোখে রাখতাম। তো তখন থেকে আমি ওকে বলতাম যে বাবা তুমি জানি বাইরে যেও না, তোমার কিছু হয়ে গেলে হয়তো আমি বাঁচবো না, সকল মায়ের মতো করে। হ্যাঁ, তো আমি তখন থেকে ওকে নিষেধ করতেছিলাম যে তুমি জানি আন্দোলনে যোগ দিও না, কারণ তোমার কিছু হয়ে গেলে আমার পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। তো তখন বলছিল আম্মু তুমি কেমন কথা বলো, ওরা কিভাবে মারতেছে তুমি তাকাও একবার, নেট দুনিয়ায় দেখো, পুরো তোলপাড় শুরু হয়েছে যে ভাই বোনদের কীভাবে মারতেছে ছাত্রলীগরা। তো তখন থেকে ওর মানে আশা আকাঙ্ক্ষা ছিল অন্যরকম। সে লুকায় লুকায়া শাহবাগে আসতো, মিরপুরে আসতো, আমাকে জানাতো না। যখন দেখি বাসায় আসার সময় হচ্ছে এখনও আসতেছে না, তখন আমি বারবার ফোন দিলে সে বলতো আম্মু তুমি যদি বকা দেবে না তো আমি একটু কথা বলবো। আমাকে বলো, কয় আমার আফরিনকে তুমি জানাইও না, আমি কিন্তু মিরপুর আসছি, আমি শাহবাগে আসছি আন্দোলন করতে। এটা কি জুলাইয়ের মধ্যে? জি, এটা জুলাইয়ের মধ্যে। তো যাই হোক, পরে ও পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি টেস্টিটিতে জব করতো। তো ওর যে সময় অফিস থাকতো এই সময় যেতে পারতো না, কিন্তু অফিস ছুটি হলেই ওখান থেকে যাইতো আর আমার এই মিথ্যা কথা বলতো যে আম্মু আমার অফিসে একটু দেরি হবে আসতে। পরে অফিসে ফোন দিয়ে দেখা যায় যে অফিসে ও নেই। তো কোথায় গেছে, কয় আন্টি ও তো চলে গেছে। তখন আমি ওর চাপ দিলে ও বলতো যে আম্মু আমি মিরপুর আসছি, আমি শাহবাগে আসছি। তো যাই হোক, এরকম কয়েকদিন গেছে, যাবার পরে অফিসেই জব করতো, আসতো, কিন্তু অফিস ছুটি হলে ওরা আর আমি পাইতাম না। কিন্তু আগে থেকে ও আমার একটা মাত্র ছেলে, ঘরে আধা ঘন্টা লেটে আসলে আমি ফোনের উপর ফোন দিতাম যে তুমি এখনো ঘরে আসতেছো না কেন। কিন্তু এই আন্দোলনের পর থেকে ওকে ঠিক মতো আমি ঘরে পাইতাম না, এর জন্য আমি ঘরে আসলে রাগারাগি করতাম যে তুমি কেন বাইরে থাকো। পরে যাই হোক, এরকম আন্দোলন চলতে চলতেই প্রায় কন্টিনিউ আন্দোলনে গেছে হলো এই 5ই আগস্টের কয়েকদিন আগে থেকে, 4-5 দিন আগে থেকে কন্টিনিউ গেছে। হ্যাঁ, আগস্টের পর থেকে কন্টিনিউ গেছে, কিন্তু আগে লুকায় লুকায় যাইতো, আমারে জানাতো না, আমাকে মিথ্যা বলতো যে আমার আম্মু আসতে আমার 1টা বাজবে 2টা বাজবে। আমি হয়তো মনে করছি অফিসের কাজের চাপে এরকম, কিন্তু ফোন দিয়ে পাইতাম যে ও বের হয়ে গেছে। পরে বাসায় এসে স্বীকার করতো যে আমি আন্দোলনে গেছিলাম। তো আমি বাধা দিতাম যে তোমার একটা মেয়ে আছে, তুমি এরকম কোথাও যাইও না। এটা আসলে ছিল আমার মায়ের ভালোবাসা, যে একটা মাত্র ছেলে আমার, ও যেন কোনো ক্ষতি না হয়, এটা আমার। আপনি আসলে সব মা যেভাবে চিন্তা করে একইভাবে আপনিও চিন্তা করেছিলেন যে আমার সন্তান যাতে কোনোভাবে না যায়। হ্যাঁ, তারপর ও ছোটবেলায় একবার পানিতে পড়ে গেছিল 2 বছর বয়সে, তখন থেকে ওকে হারানোর ভয়টা আমি খুব বেশি পাইতাম। তখন থেকেই আমি মানে বাসায় না আসলে আমার খুব মানসিক টেনশন হতো। এমনও দিন গেছে যে ওরে ধরে এনে ঘরে বয়ে থেকে রান্না করে খাইছি, যাতে আমার ছেলেটা চোখের আড়াল না হয়। কিন্তু এই আন্দোলনের সময় আসলে আমি ওকে দমিয়ে রাখতে পারি নাই, ঘরে রাখতে পারি নাই। তারপর তো আমরা জানি যে সজল শহীদ হয়। আমি এই গল্পটা একটু শুনবো যে শহীদ হয় কত তারিখে এবং কোথায়, এই ঘটনাটা একটু পুরোপুরি শুনবো আপনার মুখ থেকে। ও 4 তারিখে আন্দোলনে গিয়েছিল। আমি সেদিন অনেকগুলো মাছ, অনেক বড় মাছ ছোট মাছ কিনেছি, 1 মাসের বাজার করতাম আমি। তো আমি মাছ কাটতেছি, ও আন্দোলন থেকে আসছে। আমি ওকে ফোন দিয়ে সেদিন আমি রাত 9টায় নিয়ে আসলাম। তা আমি কই বাবা তুমি জানি আর বাইরে যাও না। তো পরে সে আমাকে বললো যে আম্মু আমি বাইরে বলতে আমি আন্দোলনে গিয়েছিলাম, তুমি রাগারাগি করবে দেখে আমি তোমাকে জানাইনি। তো এই আন্দোলনে যে গেছে ওর যে একটা ভিডিও ফুটেজ ছিল আর একটা ছবি আমাকে ও দিল যে আম্মু এগুলো তোমার মোবাইলে রেখে দাও। তখন রাত 9টা বাজে। মানে তখন কি আন্দোলনের মাঠ থেকে আপনাকে ছবিগুলো দিয়েছে? না,
বাসায় এসে। হ্যাঁ, আচ্ছা। মানে আমি বকবো দেখে সে আমাকে বলতেছিল না, কিন্তু ওই ভিডিও পতাকা হাতে ছবির যে ভিডিওটা আর মানে ওর পতাকা হাতে ছবি এইগুলো আমাকে দেখাচ্ছিল, আম্মু তুমি তো বকবে, করলে তো রাগ করো, আমাকে বাইরে যেতে দেবে না, তো আমি এই ছবিগুলো তোমার মোবাইলে রেখে দাও। আচ্ছা। সেদিন ছিল 4 তারিখ, রাত 9টায় ওর সাথে এরকম কথা হয়েছে। পরে ওর মোবাইল থেকে আমার মোবাইলে ব্লুটুথ দিয়ে মোবাইলে পার করে দিছে। দেওয়ার পরে এটা ছিল ওর সাথে লাস্ট কথা, ওর সাথে আর কথা হয়নি। কিন্তু পরদিন সকালে আমি মেডিকেল স্টাফ, আমি ডিউটিতে যাব 6:30টায়, বাসা থেকে বের হই, তো 6:30টায় বের হয়ে আমি দরজায় গেছি। যাওয়ার পর আমি আবার কেন জানি মনে হলো যে আমি ছেলেটার মুখ একবার দেখে যাই। দরজাটা খোলাই ছিল, দেখি আমার বৌমা, আমার নাতনি এবং আমার সজল ঘুমিয়ে আছে। কেন জানি আমি তাকিয়েছিলাম ওর মুখের দিকে, এটাই ছিল আমার শেষ দেখা। দেখে আমি অফিসে চলে যাই। 11টায় আমাকে বৌমা ফোন দিল যে আম্মু আপনার ছেলে কিন্তু আন্দোলনে গেল। তো পরে আমি বললাম যে আইডি কার্ডটা সব নিছে কিনা, ওর কাছে কি কি ডকুমেন্টস আছে। সে বললো আম্মু ওর ব্যাগ নিয়ে গেছে, এই জামা কাপড় পরে গেছে, কালো শার্ট আর জিন্স প্যান্ট পরে গেছে, আর শু যেগুলো পরে এগুলোই পরে গেছে। আর ওর কাছে ভার্সিটির আইডি কার্ড আর অফিসের আইডি কার্ড দুটোই আছে। আর আমার বৌমার কাছে কৃষি শিক্ষা বই, আমার বৌমা এবার এসএসসি পরীক্ষা দিল, তো কৃষি শিক্ষা বই, সেই বই নিয়েছে, কয় যদি আমাকে গুলি লাগে বইটা যেন আমাকে বাঁচায় দেয়, মানে বইটা সামনে রেখে যাতে কিছু বইটা প্রোটেক্ট করবে, বইটা যেন আমাকে বাঁচায় দেয়, এই বলে আমার বৌমার কাছে বইটা চেয়ে নিয়ে গেছে। আচ্ছা। কৃষি শিক্ষা বই চেয়ে নেওয়ার পরে পরে আমার বৌমাকে বলছে তোমার লাল কালারের একটা রন্না দাও। তো কাছে আমার তো লাল কালার রন্না নাই, কয় টিয়ার সেল মারে, তখন তো আসলে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, কিছু দেখতে পাই না, নাক মুখ ঝালায়। তো পরে আমার নাতনির একটা রুমাল ছিল বড় আকারের লাল রঙের, সেই রুমালটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যে আন্দোলনে যাওয়ার পর 5 তারিখ 11টায় আমাকে যখন বৌমা ফোন দিল যে আপনার ছেলে আন্দোলনে গেছে, তো আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চাকরি করি। 11:30 নাগাদ আমাকে অনবরত গুলিবিদ্ধ রোগী আমাদের হসপিটালে আসা শুরু হয়েছে। তো তখন গুলিবিদ্ধ রোগী, আমি আইসিইউতে ডিউটিতে ছিলাম, পরে ওখান থেকে এখানে আমি একটু জানবো, যখন আপনি হসপিটালে ডিউটি করছেন, রোগী আসছে গুলিবিদ্ধ, হ্যাঁ তখন আপনার কেমন লাগছিল? আমার মানে তখন চিন্তা কাজ করছিল ছেলের প্রতি, যে ছেলে আমার বাইরে আছে? যখন থেকে গুলিবিদ্ধ রোগী আসা শুরু হয়েছে, আমি তো ফার্স্ট থেকে ওকে ফোন দিচ্ছি, যখন একবারে 8-10 জন রোগী ঢুকে পড়ছে, তখন আমি ছেলেকে ফোন দিচ্ছি তুমি কোথায়, কামু বাইপাইলে আছে। আমি কি বাইপাল থেকে অনবরত পেশেন্ট আসতেছে, আমাদের অলরেডি 10-12 জন পেশেন্ট তখন আসছে একচোটে। কিন্তু ওই সময় যে ভূমিকাটা ছিল, কোনো গাড়িতে কোনো পেশেন্ট আমরা পাইনি, সব রিক্সা চালক নিয়ে এসছে। আচ্ছা। রিক্সা চালক নিয়ে এসছে, পেশেন্ট এক হাতে আমি নামাচ্ছি, এক হাতে ছেলের কাছে ফোন দিচ্ছি তুমি কোথায় আছো। তো আমি বললো যে আমি বাইপাইলে আছি। আমি কে বাবা, আমাদের হসপিটালে গুলিবিদ্ধ রোগী অনবরত আসতেছে, তুমি ওখান থেকে ফিরে আসো। তখন সে আমাকে বললো যে আম্মু তুমি কেমন স্বার্থপর মা, আম্মু রাস্তার ছেলে মেয়েকে তোমার ছেলে মেয়ে মনে হয় না, আমি কি তোমার একাই সন্তান? ওর বাবা মারও তো কাটবে, ওরা যে গুলি খাচ্ছে, মারা যাচ্ছে, আমার সামনে 4-4টা লাশ, একজন আহতকে আমি ধরে আছি মা, আমি কি করে বাসায় ফিরবো? যখন আমাদের হসপিটালে একবারে 3টা ডেড বডি ঢুকছে, তখন ওকে আমি ফোন দিয়েছি যে বাবা আমাদের হসপিটালে ডেড বডি আসা শুরু হয়েছে, তোমার মেয়েটার মুখের দিক তাকায় তুমি বাসায় ফিরে আসো, তোমার আন্দোলনের প্রয়োজন নেই। তো তখন আমি বললাম যে তুমি আমার একটা মাত্র ছেলে, তোমাকে ইঞ্জিনিয়ার বানানো আমার অনেক বড় স্বপ্ন, তুমি বাসায় ফিরে আসো বাবা, তুমি আর ওখানে থেকো না, আমার শরীর কিন্তু কাঁপতেছে, আমি কিন্তু আর দেখতে পারতেছি না। তখন সে আমাকে উত্তর দিল যে আম্মু তোমার এক সন্তান যদি মারা যায়, তোমার কাছে 1000 সন্তান দাঁড়াবে, তুমি আমার চিন্তা করো না আম্মু। পরে আমি আবার 10 মিনিট পর পর এরকম ফোন দিতেছি, পেশেন্ট ঢুকতেছে আর ফোন দিতেছি, কিন্তু ওখানকার পরিস্থিতিটা এত ভয়াবহ ছিল, কারো এই কানের গলায় গুলি লেগেছে, কান এইখানে ফাঁকা, কারো হাতে গুলি লেগেছে, হাত পুরোটাই শেষ, পায়ে গুলি লেগেছে, পা পুরোটাই কেটে ফেলতে হবে, বুকে গুলি লেগেছে, এতখানি করে ফাঁকা, কিন্তু জীবিত আছে। তারা আমাকে বলছে যে আন্টি আমরা বোধহয় বাঁচবো না, আমাদের জন্য দোয়া করেন। পরে আমি ছেলের কাছে আবার ফোন দিচ্ছি যে বাবা তুমি যদি আন্দোলনই করো, তুমি বাইপেলে থেকো না বাবা, বাইপেলের অবস্থা খুবই ভয়াবহ, অনবরত পেশেন্ট আসতেছে, আমি পেশেন্ট টাইনে হুঁশ পাচ্ছি না, তুমি জাহাঙ্গীরনগরে চলে যাও, ওখানে কোনো সংঘর্ষ হয় না। আম্মু তুমি কি পাগল হয়ে গেছো আম্মু, তোমার সন্তানরা মারা যাচ্ছে, ওরা গুলি খাচ্ছে, আমি তাদের সাহায্য করা বাদ দিয়ে আমি কেন জাহাঙ্গীরনগরে যাব, ওখানে তো কোনো হেল্পের প্রয়োজন নেই। আমি অনেকগুলো পেশেন্ট আমি রিক্সায় উঠে উঠে দিতেছি, এই ভাই বোনগুলো যদি আমার জীবিত থাকে তাহলে মাগুলো তো আর কাঁদবে না, তুমি একা মা কাঁদলেই চলবে। পরে আমি আবার ফোন দিচ্ছি, মানে এমন পরিস্থিতিতে এত পেশেন্ট আসতেছে, আইসিইউ লাগবে, সেই পেশেন্টগুলোকে দেখা যাচ্ছে যে
গেটের সামনে নাই নিতেই সে পেশেন্টগুলো আবার ডেড বডি হয়ে আসতেছে। যখন ছোট একটা বাচ্চাকে গুলি লেগেছে তখন আমার আরও খারাপ লাগছে যে আসলে এতটুকু বাচ্চা কি অপরাধ করছে, তাকেও গুলি করছে। এমন গুলিবিদ্ধ রোগী যখন আসা শুরু হয়েছে, আমি ছেলের কাছে এক হাতে ফোন দিই আর এক হাতে আমি মানে পেশেন্ট আনতেছি। আমাদের এটা কয়টা বাজে তখন? প্রায় 1:45 বাজে। তখন পেশেন্ট আরও বাড়া শুরু হয়েছে, একটা পর একটা পেশেন্ট আসতে আসতে আমাদের এমার্জেন্সি বিভাগে আমাদের সোহেব স্যার ছিল, উনি আমাদের মেডিকেল অফিসার। উনি আমাকে বললো যে খালা আপনি কেন টেনশন করতেছেন, আপনার ছেলে দেশের জন্য যুদ্ধে গেছে, আপনার ছেলে যদি শহীদ হয় আপনি হবেন সর্বোচ্চ সম্মানদাতা মা, আপনাকে সবাই সম্মান করবে, আপনি হবেন শহীদের মা। কিন্তু আমি নিজেকে বুঝ দিতে পারতেছি না। আমার ফেরদৌসী নামে এক সিস্টার আছে, উনি আমাকে জড়াই ধরে বললো যে খালা আপনি কান্না করতেছেন কেন, আপনার ছেলে ফিরবে, আপনি কান্না করেন না, আপনার ছেলে শহীদ হলো, আপনি হবেন সর্বোচ্চ সম্মানকারী মা, আপনাকে অনেকেই সম্মান করবে, সবাই সেলুট দিবে, আপনি কেন টেনশন করতেছেন, আপনার ছেলে আসবে, খালা আপনি টেনশন করেন না। কিন্তু তারপর আমি নিজেকে বুঝ দিতে পারতেছি না যে কেন এখনো ফোনটা ধরতেছে না, কেন আসতেছে না। আমি এতবার ফোন দেওয়ার পরও ছেলেকে আমি কেন ফেরাইতে পারতেছি না। পরে যখন আমি আবার ফোন দিলাম যে বাবা তুমি বাসায় চলে আসো, তোমার আন্দোলন করার দরকার নেই, দুপুর হয়ে গেছে, তুমি ভাত টাত খেয়ে দরকার হলে আবার যাইও, তখন সে আমাকে বারবার ফোন দেওয়াতে সে বিরক্ত অনুভব করতেছিল। সে বলতেছিল যে আম্মু আমি যদি শহীদ হই, আম্মু তুমি আমাকে কেন বারবার বিরক্ত করতেছো, আমি যদি শহীদ হই আমার আইডি কার্ডটা দেখে তোমার লাশটা শনাক্ত করে নিয়ে যাবে। তখন আমি জিজ্ঞাসা করলাম তোমার আইডি কার্ডটা কোথায় আছে, কয় আম্মু আমার গলায় একটা আছে, ব্যাগে একটা আছে, তুমি আইডি কার্ডটা দেখে নিয়ে যাও। কিন্তু আসলে তখনও আমি ভাবিনি যে আমার ছেলে মারা যাবে। লাস্ট কখন কথা হয়েছিল? তখন প্রায় 2:45 বাজে। আচ্ছা। পরে আমি ওকে যখন ফোনটা দিলাম, ও যখন এরকম করে বললো, আমি ওকে বোঝালাম যে তুমি মাথা গরম করবে না, তুমি বাসায় চলে আসো, তুমি পরে যাও, প্রয়োজন হলে পরে যাইও। পরে যখন আমার ডাক্তার স্যাররা টিভির সামনে সবাই বসেছিল, আসলে তখন সেনাবাহিনী প্রধান বক্তব্য দেওয়ার কথা ছিল 3টায়, তখন স্যাররা সবাই বসেছিল। 2:55-তে স্যাররা সে যখন বললো যে খালা সজলকে আসতে বলো, দেশ স্বাধীন হয়ে গেছে, শেখ হাসিনা পালায় গেছে, ওকে আসতে বলো, ওর স্পটে থাকার দরকার নেই। পরে আমি ফোন দিছি, দেওয়ার পর 2বার শুধু ফোনটা কেটে দিছে। কেটে দেওয়ার পরে 3টার পর থেকে অনবরত রিং হয়ে গেছে, কিন্তু আর ফোনটা কেউ রিসিভ করে নেই। যখন থেকে ফোনটা রিসিভ করতেছিল না, তখন আমার কেমন জানি খটকা লেগে গেল যে কিছু একটা মনে হয় হয়ে গেছে, তা নাহলে ফোন কেন ধরে না। তখন থেকে ওর বন্ধু বান্ধব, আমাদের হসপিটাল স্টাফ যারা আছে, যাই যেভাবে পারতেছিল ওর খবর নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু বাইবেলে কেউ ঢুকতে পারতেছিল না। ওর বন্ধুর আমি পাঠাইছি যে সজলকে পাচ্ছি না, ফোনে তোমরা দেখো কোথায় আছে। ওর সাথে 4 জন বন্ধু ছিল, সজীব নামে একজন ছিল, তখন মনে করেন যে ওর কাছের বন্ধু আরও কয়েকজন ছিল, কিন্তু গুলি করার পর থেকে এক একজন এক এক দিকে গেছে। তো ওর বন্ধুর ভাষ্য অনুযায়ী আমি যতদূর জানতে পারছি যে সজীব আর ওর বন্ধু ছিল খুব কাছাকাছি থাকার পরও মানে বললো যে 3-4 ফিট ফাঁকে ছিল, কিন্তু দুজনকেই একসাথে পুলিশ ধরেছিল। গুলি করার আগে ধরেছিল? গুলি করার আগে ধরেছিল। আচ্ছা। তো ধরার পর যখন পুলিশের পিছনে গুলি ভরতেছিল, তখন বলছে যে সজল আমরা পালায়ে যাই, আমরা আর এখানে থাকি না, দেখ। তখন সে বলছে যে তুই যদি পালাস পালা, আমি যুদ্ধের ময়দান থেকে পালাবো না, হয় শহীদ হবো, না হয় বিজয়ের পতাকা হাতে নিয়ে বাসায় ফিরবো। কিন্তু তখন বলছে যে সজল তুই অবুঝ হোস না, দেখ পিছনে দেখ, পুলিশে গুলি লোড দিচ্ছে, আমাদের বাঁচতে দেবে না। তখন ওর পিছনে তাকাইছে, তখন ওর বন্ধু পুলিশকে ধাক্কা দিয়ে সামনে যে একটা আশুলিয়া থানার সামনে যে গলিটা, এই গলিটার এক বাড়ির 4 তলায় গিয়ে উঠছে, ওই বাড়ির লোক ওকে সেভ করছে। কিন্তু সজল ধাক্কা দিয়ে এদিকে আসছে ঠিকই, কিন্তু মেইন রোডের দিকে দৌড় দিয়েছে, তো ওই পাশে ছাত্রলীগ পুলিশ, ও মাঝখানে পড়ে গেছে, আর বের হতে পারেনি। ওর বন্ধু যেভাবে কথাটা বললো আর কি। মানে ওইখানে কি গুলিবিদ্ধ হয়? এখন সম্ভবত ওখানেই হয়, আমি তো আর ওখানে ছিলাম না, ওর বন্ধুই ছিল। ওর বন্ধুর কথা অনুযায়ী ও পর্যন্ত আমি জানতে পারছি। তো তখন মোরগঞ্জে যখন ওকে ফোনে পাচ্ছিলাম না, কোনো বন্ধু বান্ধব কেউ ওখানে ঢুকতে পারতেছিল, অনবরত গুলি করতেছিল নির্বিচারে, কোনো যে জনগণই সামনে যাচ্ছে তাকেই গুলিবিদ্ধ হতে হচ্ছে, এমন পরিস্থিতি ছিল বাইপাইলের অবস্থা। কিন্তু ওখানে রাত 10টা পর্যন্ত গোলাগুলি চলছে। কিন্তু যখন আমি চিন্তা করলাম ছেলেকে পাচ্ছি না, তখন আমি হসপিটালে ডিউটি ছিলাম 7টা পর্যন্ত, কিন্তু আমি 8টা পর্যন্ত থাকলাম যে ছেলেটা হয়তো গুলিবিদ্ধ অবস্থায় আসবে। কারণ ওইদিকে পরিস্থিতিতে যেটা বোঝাচ্ছে সজলকে আমি পাচ্ছি না, অবশ্যই ও অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। মানে আপনি ধরে নিয়েছেন যে ছেলে কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, কিছু একটা হয়ে গেছে। হাসপাতালে গেলেন? আমি হসপিটালে ডিউটিরত অবস্থায় ছিলাম। আচ্ছা আচ্ছা।
আমি ওই না, পেশেন্টগুলোকে আমি টানতেছি এমন সজলকে ভাবে। খোঁজার জন্য হাসপাতালে গিয়েছিলেন যেটা? না, আমি ওখান থেকে আমি ডিউটিরত অবস্থায় যখন বের হয়ে আসলাম, আমাদের অফিস স্টাফ সবাইকে বলে আসলাম যে আমার সজল যদি আসে আমাকে অন্তত একটা ফোন দিবেন, কোথাও রেফার করবেন না আগে। আচ্ছা কারণ আমি এখনো যখন সজলকে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, ওর কোনো একটা দুর্ঘটনা অবশ্যই হয়েছে, আমি বেরিয়ে পড়লাম ওকে খোঁজার জন্য। আচ্ছা তখন আমি বাসায় এসে গোসল করে শুধু একটা জামা গায়ে দিয়ে, আমি বোরকাও পরিনি, জামা গায়ে দিয়ে আমি এনাম আশেপাশে যে হসপিটালগুলো আছে সবগুলোতে আমি খুঁজছি, কোথাও পাইনি। প্রত্যেকটা বেওয়ারিশ লাশ উল্টে পাল্টে আমি দেখছি, কোনো সিস্টার আমাকে দেখতে দিচ্ছিল না, কয় আপনি মা, আপনি এটা কোন এগুলো দেখতে হসপিটালের পারবেন কথা না। বলছেন? আমি হাবিব ক্লিনিক কোন আশুলিয়া বেসরকারি সরকারি যত হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটাল একটাও আমি বাকি রাখিনি। বেওয়ারিশ লাশ যেগুলো ছিল সব উল্টে পাল্টে দেখছি, কিন্তু আমার সজলকে কোথাও পাই নাই। আমি এনাম হাসপাতালে যখন গেলাম, ওখানে যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদের সাথে যে স্বজনরা ছিল তারা আমার কান্নাকাটি দেখে বলতেছিল যে আন্টি আপনি কান্নাকাটি করেন না, গণভবনের দিক আমার ভাইরা গেছে, ওরা সকালে ফিরবে। তখন আমি মনে করছি হয়তো বা ওদিকেই গেছে, ফোন হয়তো সুইচ অফ হয়েছে, চার্জ নেই, হয়তো বা সকালেই ফিরবে। কিন্তু আমি খুঁজতে খুঁজতে প্রত্যেকটা শ্রীপুর, আশুলিয়া, জামগড়া, এনাম হাসপাতাল থেকে শুরু করে এই লাইনে যত হসপিটাল আছে আমি তন্ন তন্ন করে খুঁজছি। আমার শান্ত, ওর ভার্সিটির একটা ছেলে শান্ত নাম, ও আমার সাথেই ছিল, ওকে সাথে করে আমি সম্পূর্ণ জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে প্রত্যেকটা অলিতে গলিতে আমি খুঁজেছি যে হয়তো বা কোথাও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। ওর বাবাও তো মনে করেন যে সেদিন তেজগাঁ ডিউটিতে ছিল, সে আমার বাসায় ছিল না, ওখানেই সে ডিউটি করতো। তেজগাঁতে আমার দেবরকে সাথে করে নিয়ে সে তেজগাঁ, ঢাকা মেডিকেল, সরদ্দি, পঙ্গু প্রত্যেকটা হসপিটালে লাশগুলো উল্টে পাল্টে দেখেছে এবং প্রত্যেকটা পেশেন্ট মুখের পরপর দেখে আসছে, কিন্তু সেও কোথাও আমার ছেলেকে পায় নাই। আমি যখন খোঁজার শেষে আমি ব্যর্থ হয়ে যখন বাসায় ফিরতেছিলাম, তখন আমি বাইপাইলে উপস্থিত 3:50। 3:50 বাজে তখন ঘড়িতে, তখন ছাত্র জনতারা লাঠি হাতে রাস্তা পাহারা দিতেছিল। তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো যে আন্টি আপনার ছেলে, সব কিছু মোবাইলে ছবি টবি দেখার পর আমার ইতিহাস সব শোনার পর বললো যে আপনার ছেলেকে আপনি যখন কোথাও পাচ্ছেন না, আপনি যদি মা হিসেবে ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমি আপনাকে একটা কথা বলবো। আমি কই বাবা বল, আমার ছেলেকে পাওয়ার জন্য আমি সব ত্যাগ স্বীকার করতে আমি বাধ্য আছি। তখন সে বললো যে আন্টি আশুলিয়া থানার সামনে 7-8টা লাশ পোড়াই দিয়েছে, আপনার ছেলেকে যেহেতু আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, প্রত্যেকটা হসপিটালে তন্ন তন্ন করে খুঁজেছেন, আপনি ওই কটা লাশের মধ্যে আপনি দেখতে পারেন আপনার ছেলে আছে কি না। আমি শোনা মাত্রই তো কান্না শুরু করেছি যে হয়তো বা আমার ছেলেকে পুড়িয়েই মারছে। পরে আমি ওখানে যাইতে লাগছি, তখন ছেলেগুলো আমাকে আর যাইতে দিল না, আমার কান্নাকাটি দেখে আমাকে রিক্সায় উঠাই দিল যে আন্টি আপনি বাসায় যান, বাসায় যাওয়ার পরে আপনি সকালে আসেন, এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে লাশগুলো আছে, আপনাকে এখন গেলেও দেবে না, রাত প্রায় 4টা বেজে গেছে, আপনি সকালে আসেন। পরে আমি বাসায় গেছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, আমি মোট কথা সেজদা থেকে উঠিনি। আমি খালি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার ছেলে যদি জীবিত অবস্থায় থাকে তাহলে তুমি আমাকে সশরীরে ফিরাই দাও, আর যদি মৃত অবস্থায় থাকে তুমি অন্তত হাড়গোড়টা আমার কাছে ফিরাই দাও আল্লাহ। কারণ আমি যদি ছেলেটার লাশও না পাই আমি কি সান্ত্বনা দিব আমি নিজেকে, ওর একটা মেয়ে আছে, আমি তাকে মানে কি জবাব দেব, আমি বড় হলে আমি জবাব দিতে পারবো না। পরে আমি যখন সকাল 8টায় শান্তক সাথে করে আবার আমি বাইপাইলে গেছি, সকাল 7টা বাজে, কিন্তু লাশগুলো পুড়িয়ে ভ্যান গাড়িতে যে রাখছে, আমি যাওয়া মাত্রই ও যে জুতো পরে গেছে সেই জুতোর যে মডেলটা, শুধু পায়ে ওর মাংস নেই, শুধু হাড় আছে, মোটা হাড়টা, সে মোটা হাড়টার সাথে ওর জুতোটা ঠিক এইভাবে ঝুলানো ছিল, কিন্তু কেউ টাচ করলেই ছাই হয়ে নিচে পড়ে যাবে। তখন ওই জুতো দেখে আমি শান্তকে জড়াই ধরে কান্না করতেছিলাম যে আসলে আমার সজলকে আর কোথাও খুঁজতে হবে না, আমার সজলকে এখানেই পাওয়া যাবে, কারণ ওর জুতো যখন দেখা যাচ্ছে একটা জুতো, যে ওর সজলকে এখানেই পাওয়া যাবে, আর কোথাও খোঁজা লাগবে না। কিন্তু তখন আমি অনেকের কাছে আগতে মিনতি করছি, ওখানে সেনাবাহিনীরা ছিল, তারা বলছে আন্টি আপনি একটু ধৈর্য ধরেন, আমরা দেখবো, আপনি একটু ধৈর্য ধরেন, এখন তো লাশগুলো ধরার এখনো অর্ডার আসেনি, আমরা তো ধরতে পারতেছি না, আপনি একটু ধৈর্য ধরেন। পরে ওখান থেকে আমি আবারও হসপিটালে আসছি, আমাদের স্যারদের কাছে অনেক আকুতি মিনতি করছি, আমাদের সিও স্যার টিও স্যার তাদের কাছে বলছি, স্যাররা আমাকে জড়াই ধরে অনেক কান্না করে বললো যে খালা আপনি একটু শান্ত হন, যেহেতু আপনার সজলকে পাওয়া যাচ্ছে না, আমরাও যথেষ্ট চেষ্টা করব। আমি বলছি স্যার আমার সজলের জুতা দেখে আসছি, ওর মধ্যে আমার সজলকে ওখানেই পাওয়া যাবে, যদি আপনাদের কোনো ব্যবস্থা থাকে আপনারা একটু ব্যবস্থা করেন।
তখন তারাও কান্নাকাটি করতেছিল, আমাদের পুরো স্টাফ কাঁদতেছিল, আমাকে ধরে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় গিয়ে আমি না বললাম আছে একটা পর একটা পড়তে আছে যে আল্লাহ আমার সন্তানকে ফিরাই দাও, আমি যদি লাশটাও না পাই আমি হয়তো কি নিয়ে বাঁচবো। কান্না করতে করতে যখন বিকাল 4:30 5:45 নাগাদ ওর বন্ধুরা ওখানে উপস্থিত ছিল যে লাশগুলো কখন নামাবে। আপনি কি তখন আশা করছিলেন বা চিন্তায় আসছিল যে ওইখানে সাজ্জাদকে পাওয়া যাবে? আমি আর জুতা তখন দেখেছি সকালবেলায়, আমি তখনই ভাবছি সজল এর মধ্যেই আছে, কারণ ওর জুতার মডেলের সাথে আর কারো জুতা মিলবে না। কারণ ও যে জুতো পরে গেছে ও জুতো তো আমার পরিচিত, কিন্তু একটা জুতো যখন ছাই হয়ে আঙ্গুল দিয়ে টাচ দেওয়ার সাথে ছাই হয়ে নিচে পড়ে যাবে। পরে আমি যখন 4:45 নাগাদ ওর বন্ধুরা আমার কাছে ফোন দিল যে আন্টি আপনি বাইফেলে চলে আসেন, লাশগুলো সব নামাইছে, কিন্তু ওদের আগে মাইকিং করছে আইডি কার্ড পাওয়ার পরে যে সাজ্জাদ হোসেন সজলের কোনো ওয়ারিশ আছে কিনা, কিন্তু ওরা আমাকে জানায় নাই, কারণ আমি হয়তো রাস্তায় পড়ে যাবো বা এমন পরিস্থিতিতে ওরা আমাকে জানেনি। শুধু বললো যে আন্টি আপনি আসেন, কোনো কিছু দিয়ে হলো আইডেন্টিফাই যদি সজলকে করা যায় তো আমরা লাশটা অন্তত ফিরে পাবো, আপনি এখন চলে আসেন, নাহলে লাশগুলো বেহরিশ লাশ হিসেবে স্মৃতির সাথে দাফন করে দেবে। আমি শোনা মাত্রই শুধু বোরকাটা পরে আমার বৌমা আমি এবং আমার মেয়ে রিক্সা নিয়ে চলে গেছে বাইপাইলে যাওয়ার পর দেখি সেনাবাহিনী কোনো উপস্থিত, তারা বললো যে আপনি কাঁদছেন কেন, আমি কি আমার ছেলেকে পাচ্ছি না। পরে জাহাঙ্গীরনগরের ছাত্র সমন্বয় যারা ছিল ওরা ওখানে উপস্থিত ছিল, ওরা আমাকে বললো যে আন্টি আপনার কে হারিয়ে গেছে, আমি কি আমার ছেলে, আপনার ছেলের নাম কি, বললাম সাজ্জাদ হোসেন সজল, কিন্তু ওরা আমাকে কিছু বলতেছিল না, কিন্তু শুধু বলতেছিল ওর ছবি আছে মোবাইলে। আমি কই হ্যাঁ ছবি আছে, সবগুলো ছবি একটু বের করেন তো আন্টি। একটার পর একটা সবগুলো ছবি যখন বের করছি, বের করার পর ওর আইডি কার্ডের সাথে ছবিটা যখন মিলাইছে, তখন আইডি কার্ডটা যখন এরকম আমাকে দেখাইছে, রক্তমাখা আইডি কার্ড ওর সিটি ইউনিভার্সিটি, আমি তখন মনে হয় যে আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে যে আমি কিয়ামত দেখতেছি। একটা সন্তানের মৃত্যুর খবর একটা মায়ের জন্য কত কষ্ট করে এটা শুধু একমাত্র আল্লাহ জানে আর তার মা জানে। আমি কোথায় আছি, আমি এই জগতে আছি না পরের জগতে আছি, আমি ঠিক নিজেকেও ধারণা দিতে পারতেছিলাম না যে আমি মৃত্যুর খবর আমি কেমনে সহ্য করব। তখন আমি বাইপেলে কাঁদতে কাঁদতে আমি পড়ে গেছি, তখন আমাদের পরিবারের কান্নায় পুরা বাইপেল ভারী হয়ে গেছে। তখন আমি সেনাবাহিনীর পায়ে ধরছি যে আমার ছেলের লাশ আমি নিয়ে যাবো, আন্টি আপনাকে দিয়ে দেবো, আমরাই আপনার সন্তান, আপনি কান্না করেন না। সেনাবাহিনীর আমার বুকে জড়াই অনেক বুঝ দিচ্ছিল আন্টি আপনি কেন কান্না করছেন, পুরো বাংলার সন্তান আপনার, আপনি কান্না করেন না, আমরাই আপনার সন্তান, আপনি কেন কান্না করতেছেন, আপনি ধৈর্য ধরেন। কিন্তু আমি নিজেকে ধৈর্য ধরতে পারতেছিলাম না যে আমি আসলে কিভাবে ধৈর্য নিব। পরে সেনাবাহিনীরা বাইফেলে এই পাশে যে ওভার ব্রিজ ওই পাশে ওভার ব্রিজ, পুরো আমার দুই পাশে ওভার ব্রিজের গাড়ি অফ করে দিয়ে বাইফেলে এত জনতা তা বলার মতো না, আমি এত লোক আমি কোথাও দেখিনি। একটা ঠাকুরপুরগঞ্জে ফাঁকা ছিল না, জানাজা করার জন্য লোক দাঁড়ানোর জায়গা পায় নাই, এত পরিমাণ লোক ছিল, শুধু মানুষ ভিডিও করতেছে দেখতেছে। মানুষ আসলে লাশগুলোকে দেখার জন্য এত জনতার ভিড় হয়েছে, যেখানে আসলে কি হয়ে গেল, এতগুলো সন্তানকে মারলো। পরে যখন সেনাবাহিনীরা দুই পাশে গাড়ি অফ করে দিয়ে জানাজা করে ওদের সেলুট দিয়ে আমার কাছে লাশ হস্তান্তর করছে, তখন আমি যে হসপিটালে চাকরি করে আসলে নারী ও শিশু হাসপাতালে ওকে নিয়ে যাই। আমার স্যাররা ফোন দিল যে যদি সজলকে পাওয়া যায় আপনি এখানে নিয়ে আসেন। পরে নিয়ে গেছে, পুরো ওরা কাফন করে কফিন করে আমার অফিসের গাড়ি দিয়ে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। পরদিন সকালে 10:30 নাগাদ ওর দাফন দেওয়া হয়েছে। আন্টি একটু জানবো যে সজল যখন মারা যায় ওইখানে 6 জন ছিল যখন পোড়ানো হয়। 6 জন ছিল। 6 জনের মধ্যে আমি নিজেও দেখেছি সজলের ছবিটা, যেখানে হাতে ফোন ছিল। এই বিষয়টা আপনি বলছিলেন যে তখন হয়তো কিছুটা জীবিত ছিল হয়তো, যে কারণে হাতে ফোনটা থেকেছে আপনার মতে। তো এই বিষয়টা একটু জানবো, এটা কি পরবর্তীতে কিছু বোঝা গেছে বা কেউ কিছু বলছে কিনা? আমি যখন ওর ছবিটা উঠাইছি ওর হাতের সাথেই ফোনটা ছিল, কিন্তু আমি যখন লাশ বুঝে পাইছি দেখি যে ওর ফোন যে ওখানে ছিল ওটাই ওর লাশ। সে ডকুমেন্টস তো আমার কাছে আছে, যে লাশটা আমি যে সময় পেয়েছি সে সময় ওর হাতের পাশে ওর ফোনটা ছিল। ও হয়তো বাঁচার জন্য কত আকুতি করছে, কত মিনতি করছে, হয়তো আল্লাহর কাছে কত কত কি কইছে যে আল্লাহ আমাকে নিয়ে যাও আমার পরিবারের কাছে, আমার মেয়েটাকে একবার দেখাও বা আমার বাবা মার কাছে নিয়ে যাও।
ও এত চিন্তা করছে যে আমি তো মরেই যাচ্ছি, বাবাকে পুড়িয়ে দিচ্ছে, হয়তো আমার বাবা মা লাশটার খবরও পাবে না, আমাদের তো বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। কিন্তু এমনই দুর্ভাগ্য আমার, আমি আর্থিক দিকটা খুব সংকটে ছিলাম, ছেলের লেখাপড়ার টাকা জোগাড় থেকে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আমি ওইভাবে ছেলেকে খরচ দিতে পারি নাই। কিন্তু সেদিন আমার কাছে ফোনে টাকা ভরবে বলে সে আমার কাছে কয়েকটা টাকা চেয়ে নিয়ে গেছিল, তো আম্মু আমি ফোনে টাকা ভরবো, কিন্তু আর তো টাকা ভরতে পারে নাই, কারণ সেদিন শুধু আমি সারাদিন ফোন দিয়েছি, ও একটা বারো ফোন দেয়নি, তার মানে ও টাকা ভরেইনি। বললো তো একবার হলো আমাকে কল দিত, কিন্তু ও ফেসবুকে হাতে লিখতে চাইছিল যে আমাকে পুড়িয়ে দিচ্ছে, আমাকে কেউ বাঁচাও, কিন্তু লাশের উপরে লাশ উঠাই দিছে। ও তো হাতে শক্তিও পায়নি লেখার জন্য। ঠিক ওর যখন আগুন ধরাই দিছে, হাতের পাশে ওর ফোনটা পড়ে রয়েছে। কোনো মৃত ব্যক্তি তোর হাতের পাশে ফোন নিতে পারবে না, কিন্তু হয়তো চেষ্টা করছে যে আমি জানাই দেই যে আমাকে অন্তত পুড়ে দিচ্ছে, তোমরা এখানে এসে খোঁজো, কিন্তু সে শক্তিটা ওর মৃত্যুকালে ওর ওর শরীরে ছিল না, কারণ ও ছিল উপরে যে দুইজন তার নিচেই, কিন্তু ও হাতে যে লিখবে দেখবে কিভাবে, দেখার সুযোগটা হয়তো ওকে দেয় নাই। লাস্টে যখন আগুন ধরাই দিছে, ওর হাতের পাশে ফোনটা পড়ে আছে, ওরা ফোন আর ওর হাতে প্রমাণ করতেছে যে ও কোনো কিছু জানাতে চেয়েছিল। আপনার কথা মতে যদি বাইফেলে গুলিবিদ্ধ হয় আর পোড়ানো হয়েছে আশুলিয়া থানায়, তাহলে তো একটা বিশাল সময় মাঝখানে আছে। না, ওখানে তো বাইপাইল আর আশুলিয়া থানা খুব বেশি দূর না, কিন্তু মাঝখানে যতটুকু হয় 2 মিনিট হলো 3 মিনিট হলো হাতে ফোনটা ছিল, সেই অর্থে বলা যেতে পারে যে হয়তো তখনও প্রাণ ছিল। হ্যাঁ, কিন্তু ওর হাতে যে ফোনটা আছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে ওর হাতে ফোনটা আছে, তখন ও জীবিত অবস্থায় ছিল। আচ্ছা, ও জীবিত না থাকলে তোর ফোনটা হাতে নেয় নাই। ও কিভাবে ফোনটা আপনি কি যা দিতে পারবেন ওর ফোনটা? ওই সময় যে পরিস্থিতি ছিল তখন তো অবস্থা খুবই খারাপ ছিল। ও হয়তো বা জানাতে চাইছিল যে আমাদের পুড়িয়ে দিচ্ছে, এতগুলো লাশ পুড়িয়ে দিচ্ছে, আমি কাউকে জানাই। সেই সুবাদে হয়তো ফোনটা হাতে নিয়ে কিছু লিখতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটাও দেওয়া হয়নি। এর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু 5টা 20 পর্যন্ত অনলাইনে পাওয়া যায়। কিন্তু ওই এলাকাবাসীর কাছে আমরা শুনছি, এবং ওর বন্ধু যে 4তলায় ছিল সেও বলছে যে আমরা ওখানে ওকে পুরাইছে 5টা 20-এর, ওইদিকে আগুন ধরাই দিছে। আপনার কথার মাঝে বারবার সজলের বাচ্চার কথা আসছে। সজল কি বিবাহিত ছিল এবং পড়াশোনা করতে একসাথে? জি, ও ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতে ওর বিয়ে দিয়ে দিয়েছিলাম, যাই হোক একটা পরিস্থিতির শিকার আর হয়ে। কোথায় পড়াশোনা করছিল? ও সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল। ও প্রথম বর্ষে 2য় সেমিস্টারে ছিল। আশা করি আমি ওকে নিয়ে এসেছিলাম ঢাকা শহরে শুধু শিক্ষিত করার লক্ষ্যেই, কারণ আমার পরিবারে এত শিক্ষিত কেউ ছিল না, যে কারণে আমি চাইছিলাম যে অনেক বড় শিক্ষিত হবে। আমি বিএসসি পর্যন্ত আমি পরিশ্রম করে, আমি 13টা বছর ঢাকা শহর পরিশ্রম করে ওর পিছনে খরচ করছি যে ওকেও একজন বড় মানুষ হিসেবে গড়ে তুলবো, তো সবাই ইঞ্জিনিয়ারের মা বলে রাখবে, আমি একজন গর্বিত হব। আপনিও এখনো অনেক বড় ছেলের মা, কারণ দেশের জন্য আপনার ছেলে জীবন দিয়েছে, এটা তো অবশ্যই গর্বের বিষয়। আপনি একজন বীরের মা। সাজাদকে মাটি দেওয়া হয়েছে কোথায়, কবর দেওয়া হয়েছে আমার নিজ বাড়িতেই। কোথায় এটা? এটা গাইবান্ধা সাগাটা থানা, শ্যামপুর গ্রাম। শ্যামপুর। সাজ্জাদের মৃত্যু হলো, আমরা তো জানলাম আপনি শহীদের মা, কিন্তু রাষ্ট্র থেকে আপনাকে সেই পরিমাণে সম্মান কি এখন দেওয়া হচ্ছে? আমি সরকার পক্ষ থেকে এখনো কোনো কেস বা কোনো কিছু এখন আমাদের দেওয়া হয়নি, বা সহযোগিতা কেমন করছে না, আপনাদের? আর্থিক সহযোগিতার জন্য 10 লাখ টাকা ঘোষণা করেছিল, কিন্তু আমরা কাগজপত্র জমা দিয়েছি, এখনো পাইনি। জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ পেয়েছি, আমাদের জামাতে ইসলাম সাহায্য করেছে, ওনারা 2 লাখ টাকা দিয়েছে। দলীয়ভাবে জামায়াতে ইসলাম আলাদাভাবে আপনাদেরকে 2 লাখ সাহায্য টাকা করেছে? দিয়েছে। আচ্ছা, তারপর আমাদের ডিসি অফিস থেকেও দিয়েছে, মোট মিলে মোটামুটি। কিন্তু আমার যতই টাকা দিক বাবা, আমার মন তো আর শান্তি হবে না, না, কারণ আমি আমার আপনার সন্তান টাকা চলে দিয়ে তো গেছে, আমি সন্তানকে- টাকা দিয়ে কি করব? যে আমি তো আমার সন্তান বেঁচে থাকলে হয়তোবা সে ইনকাম করে আমাকে খাওয়াতো, সৎ পয়সা ইনকাম করে খাওয়াতো, আমার এটাই তো আশা ছিল। আমি তো কোটি টাকার মালিক হতে চাই নাই যে আমার কোটি টাকা আমার প্রয়োজন, কিন্তু আমার সন্তানটাই প্রয়োজন ছিল বেশি। কিন্তু সেই সন্তানই তো আমার চলে গেছে। আসলে আর্থিক অনুদান, মানুষ হয়তো মনে করে যে টাকা টাকা, কিন্তু আসলে আমি টাকার পিছনে না, আমার সন্তানটাই আমার জরুরি ছিল। যাই স্বৈরাচার সরকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি যা কখনোই আশা করি নাই, যার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না। আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে, আমি রাষ্ট্রের কাছে আশা করব বা আন্তর্জাতিকভাবে আমাদের সন্তানদের সম্মান দেওয়া হোক। আমি শুধু আমার সন্তানের সম্মানটুকুই আশা করব। আর ওর একটা মেয়ে আছে, মেয়েটার মুখের দিক যেন তোর সবাই তাকায়, কারণ আমাদের পরিবারের একমাত্র অবলম্বনই ছিল, বেঁচে থাকার অবলম্বন ছিল সজল।
ওর বাবা এখন ছেলেকে হারিয়ে পুরো পাগলের অবস্থায়। আসলে সে এখন খাটতে চায় না। তার সজলরা কয় ভাই বোন ছিল? আমার একটা মাত্র ছেলেই ছিল, আমার একটা মেয়ে আছে, আর ও বিবাহিত ছিল, ওর একটা মেয়ে আছে। আন্টি, আপনার ছেলে সজল এবং সজলদের মতো যারা জীবন দিয়েছে, আমরা এখন পর্যন্ত 1400 একটা লিস্ট দেখেছি সরকারিভাবে যেটা দেখানো হয়েছে। যারা মারা গেলেন দেশের জন্য, আপনি এখন দেখছেন যে যে দলীয় যে দলগুলো রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, তারা নির্বাচনের দিকে বেশি আগাচ্ছে। আপনার কাছে এই মুহূর্তে কি মনে হয় যে আপনারা যারা শহীদ পরিবার আছেন, শহীদের বিচার হওয়া আগে প্রয়োজন নাকি নির্বাচন হওয়া আগে প্রয়োজন? আমি যেটা সজলের মা হিসেবে বলবো, আমার সন্তানের বিচার আগে। নির্বাচন তো আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, কিন্তু দেশ সংস্কারের জন্য যারা জীবন দিয়ে গেছে, দেশ সংস্কারও হবে, নির্বাচনও হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা মায়ের সন্তানের বিচার হতে হবে। যেভাবে হত্যা করেছে, হত্যাকারীর বিচার আগে হতে হবে। আমি কখনোই আশা করব না যে রাজনৈতিক দলগুলো যারা আসতেছে নির্বাচনের দিকে, হ্যাঁ তারা নির্বাচন করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আমার সন্তানের বিচারের পর তারা নির্বাচন করুক। কারণ আমরা যে জন্য জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি আমরা গঠন করেছি, পুরো শহীদ পরিবার মিলে, যে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা সবখানে যেন যাইতে পারি, সেজন্যই আমরা এই গঠনটা আমরা করেছি, সোসাইটি করেছি। কিন্তু আমরা চাই আমার সন্তানের বিচার আগে। কিন্তু আমরা বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, নির্বাচনও প্রয়োজন আছে দেশের জন্য। তবে আপনার কি কখনো আক্ষেপ হয় যে ছেলেটা ভুলভাবে জীবন দিয়েছে দেশের জন্য? না, আমার কখনো ভুলভাবে জীবন দেয় নাই। আমি যতই কষ্ট মনে করি, যতই আমার সন্তানের প্রতি ভালোবাসা থাকে, ও যে দেশের জন্য জীবন দিয়েছে, তবে স্বৈরাচার সরকার যাতে হটাইতে পারছে, তারা যে বিজয়ী হয়েছে, আমি এটাতে শান্তি, যে তারা নতুন একটা বাংলাদেশ গড়বে। সে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমার সন্তান যেভাবে রক্ত দিয়ে গেছে, রক্তের সাথে যেন কেউ বেইমানি না করে, আমি এদিকে সবাইকে খেয়াল রাখতে বলবো। সেটা হোক রাজনৈতিক দল, হোক আমাদের ডক্টর ইউনূস, হোক অন্য কেউ। আমি সবার কাছে আকুতি জানাবো, আমার ছেলেদের রক্তের সাথে কেউ বেইমানি করবেন না। দেশটার জন্য স্বৈরাচার মুক্তই থাকে, সুন্দর রাষ্ট্র গড়ে, আমি এটাই সবার কাছে আশা করব। 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয়, এখন তাদের একটি রাজনৈতিক দল রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে তারা আপনাদের থেকেও বেশি ওইখানে প্রায়োরিটি দিচ্ছে রাজনীতির ক্ষেত্রে, শহীদ পরিবারের কথা চিন্তার থেকে? এখন শহীদ পরিবার তারা তাদের নেতৃত্বে আমার ছেলেরা জীবন দিয়েছে, তা আমি যেটা মনে করি যে তারা আমাদের সন্তানদের প্রতি এক চোখ রেখে দিবে, তারা রাজনৈতিক দল করুক বা না করুক। আমার তাদের কাছে আমার আবদার থাকবে যে তাদের ডাকে আমার সন্তানরা জীবন দিয়ে গেছে, তারা অবশ্যই শহীদ পরিবার এবং আহত পরিবারদের প্রতি তাদের এক নজর থাকবে। তারা রাজনৈতিক দলে যুক্ত হোক বা না হোক, আমি এটাই তাদের কাছে আশা করব। রাজনৈতিক দল হিসেবে না, তাদের ভাই হিসেবে। এবং তারা যে রাস্তায় নেমেছে, তাদের প্রেক্ষাপটগুলো তারা যেন চিন্তা করে যে আমাদের ডাকে তার সন্তানরা এসেছে, আমরা যেন তাদের ডাকে যেন তাদের কাছে যাইতে পারি, এতটুকু আমি আশা করব তাদের কাছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমের পাতায় সবখানে আমরা একটা বিষয় দেখি যে কোটা আন্দোলন থেকে এই আন্দোলনটা আসে, আমরা সবাই জানি। কিন্তু 24-এর আন্দোলনের পরে আবারও কোটা নিয়ে কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারদের কেন কোটা রাখতে হবে। এটা কি আপনাদের কাছে কোনোভাবে মানে আঘাত করে কিনা, বা এটা কতটা প্রয়োজন? এখন আঘাত বলতে আমি যতটুকু মনে করি, যে পরিবারগুলো অসহায় পড়েছে, যেমন আমার একটা সন্তান ছিল, আমার পরিবারের একমাত্র অবলম্বন, এই পরিবারটা চলবে কিভাবে, ওর মেয়েটা মানুষ হবে কিভাবে, এক্ষেত্রে সরকারের প্রতি নজর দেওয়া এটা তো কোঠার কিছু আমি মনে করি না, কারণ এই পরিবারটা তো চলতে হবে। এরকম এমনও আছে রিক্সা চালক ছিল, তারপর 4টা বাচ্চা আছে, কারণ আমরা শহীদ পরিবারের সাথে সবাই চলাফেরা করি। এমনও পরিবার আছে তারা ভাত খাইতে পারতেছে না, কাপড় কিনতে পারতেছে না, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অনেক সময় তারা ভিক্ষা করে পরিবার চালাচ্ছে, এমনও পরিবার আছে। কিন্তু আমরা কি চাইবো যে শহীদ পরিবার এভাবে ভিক্ষা করে তাদের পরিবার চলুক? তাহলে কেন সেখানে কোঠা নিয়ে কথা হবে? অন্তত পরিবারগুলো চলার মতো কোনো ক্যাপাসিটি তো আমাদের সরকার আমাদের করে দিতে হবে, তা নাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো ইনকাম ক্ষমতার লোকই ছিল একজন। আপনি যে বীরের মা, আপনি নিজে সেটা প্রমাণ করছেন, কারণ আপনি আপনার পরিবারের জন্য চাচ্ছেন না, আপনি সকল শহীদের পরিবারের জন্য চাচ্ছেন। আহত এবং শহীদ পরিবার সবার জন্য চাচ্ছি, কারণ আমার ছেলেরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, কারণ আমার সন্তানই আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে রাস্তার ছেলে মেয়ে, তোমার কি ছেলে মেয়ে মনে হয় না? কিন্তু সেদিন 5ই আগস্ট আসলে আমার ছেলের কথাই আমি শুধু চিন্তা করেছিলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো সজল যেভাবে দিয়েছে, এটা শুধু আমার ছেলে হিসেবে দেয় নাই, পুরো বাংলার সন্তান হিসেবে দিয়েছে, যে পুরো বাংলার সন্তানগুলোই আমার।
সে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। সে চলে গেছে কিন্তু সে শিখিয়ে দিয়ে গেছেন যে আসলে মা তুমি কারো একার না। যখন আমরা কথা বলতে বসছিলাম তখন আপনার একটা আশার কথা আপনি আমাকে বলছিলেন। আপনি যদি চান এই ক্যামেরার সামনে, ক্যামেরাতে আপনি একটু বলেন যে পুরো বাংলাদেশ আপনার বিষয়টা জানুক, আপনি কি বলতে চাচ্ছেন? আমার যেটা আশা এবং আকাঙ্ক্ষা সেটা হলো আমার ছেলেকে আমি যে জায়গায় কবর দিয়েছি সে জায়গায় আশেপাশে যেন একটা মসজিদ এবং মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে লেখাপড়া করবে। আমার বুকটা ভরে যাবে যে না আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি এর মাঝে। আমার ছেলের মসজিদটা ওখানে দেওয়ার উদ্দেশ্য যে যাতে আমার ছেলে আজানটা শুনতে পায়। এখন সে কতটুকু শুনতে পাবে এটা হাদিস মোতাবেক আমি জানি না, তবে আমার সান্ত্বনা যেন আমার কবরের পাশ থেকে আমার ছেলেটা যেন আজান শুনতে পায়। আমার বাড়ির আশেপাশে মসজিদ এবং মাদ্রাসা গড়ে দেওয়ার জন্য, এটা শুধু আমার ছেলের জন্য না, আমি চাইবো প্রত্যেকটা শহীদদের জন্য এভাবে করা হয়, যারা কাছে কাছে দেওয়ার মতো স্কোপ আছে তারা যেন শহীদ পরিবারের জন্য একটা মসজিদ এবং মাদ্রাসার ব্যবস্থা করেন। আর আমাদের ছেলেরা বেঁচে থাকলে যে কষ্ট করে আমার সন্তানদের মানুষ করেছি, আমার ছেলেই বলতেছি যে ইঞ্জিনিয়ার হলে সে হয়তো আশা করতো যে আমার বাবা মাকে আমি একবার হজে নিয়ে যাই, কিন্তু সেই আশাটুকু আমাদের সরকার কতটুকু দেখবে আমি জানি না। তবে আমার আশা ছিল যে ছেলে বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, একসময় আমাদের বাবা মাকে হজে পাঠাবে। তো এরকম অনেক পরিবার আছে যে তারা সেই আশাটুকু হারিয়ে ফেলছে। আমি চাইবো পুরো শহীদ পরিবারের সকল বাবা মাকে যেন সরকার হজে পাঠানোর ব্যবস্থা করেন। আমরা আশা করি সরকার আপনার এই আবেদন শুনবে এবং সরকার আপনাকে এবং যে শহীদ পরিবারগুলো আছে তাদের কথা শুনে তাদের ব্যবস্থা করবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন। আপনার ছেলের গল্প আমরা শুনতে পেরে অনেক বেশি খুশি হয়েছি এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে একজন সজল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি আরেকটা দাবি করব, আমাদের গাইবান্ধা জেলাতে কোনো মেডিকেল কলেজ নেই, কোনো ভালো কোনো হসপিটাল নেই। আমি এটাও সাথে তুলে ধরতেছি, আমার ছেলের উসিলায় সেখানে যেন এই জিনিসগুলো উন্নয়নমূলক কাজ করা হয়, যাতে আমার দেখে মনটা ভরে যায়। আর এই রকম যে এলাকায় শহীদ আছে আমি সরকারের কাছে আবেদন করব প্রত্যেকটা শহীদকে এরকম সম্মাননা দিয়ে তাদের নামে কিছু করে দেওয়ার জন্য। আমরা তো এক নজর দেখলে যেন বুঝতে পারি যে না আমাদের সন্তান নেই, কিন্তু সন্তানের নামটা রয়ে গেছে। আমার সবখানে যেন আমার সন্তানকে দেখতে পাই সেই মন থেকেই, এটা যেন সবাই দেখতে পায়। আমি এতটুকু আশা করব মা হিসেবে যে আমার ছেলেটা নাই, আমি যতদিন বাঁচবো হয়তো এই স্মৃতিগুলো নিয়েই বাঁচবো। আমি এতটুকু আশা করব ওর মেয়েটা ছোট, ওর মেয়েটাও যেন আমাকে কোনো প্রশ্নবিদ্ধ না করে যে দাদি আম্মু কেন তুমি দেশের জন্য ছেড়ে দিলে। দেশের জন্যই যখন গেছে তাহলে নিশ্চয় ওর মেয়েটাও যেন একদিন গর্বিত হয় যে আমার বাবা অনেক কিছু করে গেছে, জনগণের কাজে আসছে, আমার বাবার নামে অনেক কিছু করছে। এতটুকু আশা যেন মেয়েটা আমাকে কোনোদিন প্রশ্নবিদ্ধ না করে কেন দাদি আম্মু তুমি বাবাকে যেতে দিলে, আমি বাবার আদর থেকে কেন বঞ্চিত হলাম, এই প্রশ্নের সম্মুখীন যেন আমি কোনোদিন না হই। কারণ ওর মেয়ের কাছে জবাব দেওয়ার ভাষা আমার কাছে থাকবে না। সেক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন করব যে সরকার যেন অবশ্যই প্রত্যেকটা শহীদ, আমার ছেলে সহ প্রত্যেকটা শহীদ যাদের সন্তানরা যেন কষ্ট অনুভব না করে, এতটুকু মাথায় নেওয়ার জন্য।